তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিপুরা মাধ্যমিক 2024 বাংলা বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো বাংলা পরীক্ষাতে 80-তে 80 পাওয়ার জন্য কি কি করতে হবে বা কোন বিষয়গুলো পড়তে হবে সম্পূর্ণটা আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে আলোচনা করব। ঠিক আছে? তো তার আগে আমি রূপঙ্কর দেবনাথ তোমাদের সাথে রয়েছি, তো তোমাদেরকে সাহায্য করার জন্য। ঠিক আছে? তো ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যদি কেউ দেখে থাকো, আমাকে যদি চাও যে আমার সাথে কন্ট্যাক্ট করবে, দেখা করবে, অবশ্যই করতে পারো। কোনো সাজেশন লাগলে অবশ্যই হেল্প চাইতে পারো। ঠিক আছে? অবশ্যই আমি রয়েছি তোমাদেরকে সাহায্য করার জন্য। তো দেখো, আজকে এই ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে সুন্দরভাবে বাংলা বিষয়টাতে কিভাবে একদম ভালো নাম্বার পাইতে পারো। ঠিক আছে? তো দেখো, তোমাদেরকে এটা প্রথমে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি যে 80 মার্কের পরীক্ষা হবে সেটা কোথা থেকে আসবে, কোন বিষয়টা থেকে কত মার্কের আসবে। তো যদি সেটা প্রথমে তোমাদেরকে দেখাই, যেমন দেখো, এমসিকিউ আসবে তোমাদের 10 নাম্বার। বুঝতে পারছো? এমসিকিউ আসবে 10 নাম্বার, 1 মান আসবে 10 নাম্বার। ঠিক আছে? তারপরে 2 মানের আসবে 5টা, আসবে 5 দুগুণে 10 নাম্বার। ক্লিয়ার? তো তারপরে দেখো 4 মানের আসবে একটা, 4 একে 4 নাম্বার। ক্লিয়ার? তারপর 5 মানের আসবে 2টা, 10 নাম্বার, 5 দুগুণে 10 নাম্বার। তারপরে গ্রামার আসবে 36 নাম্বার, 36 নাম্বার। ক্লিয়ার? তো তার মানে টোটাল 10 এ 10 এ 20, 20 এ 10 এ 30, 30 এ 4 এ 34, 34 এ 10 এ 44, 44 এ 36 এ যোগ করলে 80 হবে। ক্লিয়ার? তো এই 80 মার্কের পরীক্ষা তোমরা বাংলাটা দেবে। তো এই বাংলাতে 80-তে 80 পেতে গেলে কি কি করতে হবে সেটাই আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। বুঝতে পারছো? তো দেখো, প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে সিলেবাসের মধ্যে কি কি রয়েছে, কি কি পড়তে হবে। ঠিক আছে? তো দেখো, একদম ছোট থেকে বড়, লোয়ার থেকে একদম হাইয়েস্ট, সবাই এই ভিডিওতে দেখো, খুব ভালো হবে তোমাদের। ঠিক আছে? তো দেখো, এমন একটা যদি ভিডিও দেখতে পারো পরীক্ষার আগে, তাহলে পরীক্ষাতে কোনো অসুবিধাই থাকবে না, বিশ্বাস করো। তো দেখো, অনেকেই রয়েছে যাদের অনেক বাংলা টিচার রয়েছে সিঙ্গেল, শুধু বাংলা মাস্টারের কাছে সিঙ্গেল পড়ে সারা বছর। এমন দরকার নেই, শুধু আমার ভিডিওটা দেখো, আমার থেকে সাজেশনগুলি নিয়ে পড়ো, আমার মাস্টারও লাগবে না, এমন ভাবে তোমরা ভালো নাম্বার পেতে পারো। ঠিক আছে? তো দেখো, মাস্টারটা এত কম্পালসারি না, তোমরা নিজেরাই প্রত্যেকের নিজেরাই নিজের মাস্টার। ঠিক আছে? শুধু নোটস নিয়ে নাও, তারপর নিজেরা ভালো করে পড়ো, আর কিছু লাগবে না, বিশ্বাস করো। তো দেখো, যদি তোমাদের এটা বুঝতে হবে যে এই যে 10 নাম্বারটা এমসিকিউ বলেছি কোথা থেকে আসবে, এটা আসবে, এগুলি কোথা থেকে আসবে। ঠিক আছে? তো আমি প্রথমে সেটা আলোচনা করি। দেখো, তোমাদেরকে বুঝতে হবে যে তোমাদের গল্প রয়েছে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা, তারপরে কবিতা এগুলি 5টা, 5 4 9, 9 10 11, টোটাল গল্প কবিতা ছোট গল্প মিলে তোমাদের 11টা পড়তে হবে। ঠিক আছে? তো এই 11টার মধ্যে থেকে তোমাদের এমসিকিউ আসবে 10টা, এগুলো থেকে 1 মান আসবে 10টা, 20 নাম্বার আসবে এমসিকিউ 1 মান মিলিয়ে। কেমন? তারপরে 2 মান আসবে 5 দুগুণে 10 নাম্বার, তারপরে 4 মানে আসবে একটা, 5 মানে আসবে 2টা। ঠিক আছে? তো এই 5 মানে 2টা আসবে গল্প থেকে একটা, কবিতা থেকে একটা, এই 10 নাম্বার। এই 4 মানের একটা আসবে ছোট গল্প থেকে, ছোট গল্প সুবা বেড়া রয়েছে না, এই সুবা বেড়া থেকে আসবে। এগুলি এমন ভাবে প্রত্যেকটি গল্প কবিতা আমি তোমাদেরকে প্রয়োজনে সাহায্য করব। ঠিক আছে? তোমরা যদি চাও আমার থেকে সাহায্য নিতে, আমার সাথে যোগাযোগ করো, আমি সাহায্য করবো তোমাদেরকে, কথা দিচ্ছি। দেখো, প্রত্যেকটি বোঝার রয়েছে প্রত্যেক, যেমন অন্নপূর্ণেশ্বরী পাটনে যদি বলি, যে অন্নপূর্ণেশ্বরী পাটনে অ্যাকচুয়ালি বিষয়টা চ্যাপ্টারটা কি, এটার মধ্যে বা কি আছে, আমরা কি লিখবো, একটু সহজভাবে যদি বলতে যাই, এই অন্নপূর্ণেশ্বরী পাটনে এই কবিতার মধ্যে অন্নপূর্ণা একজন রয়েছে, মেয়ে রয়েছে একজন অন্নপূর্ণা। তারপর ঈশ্বর পাটনে একটা খেয়াঘাটের মাঝি, সে একটা মাঝি, নৌকা চালায়। কেমন? তো অন্নপূর্ণা একটা বাড়িতে থাকতো নদীর এপারে। ঠিক আছে? তো হরিহরের বাড়িতে থাকতো। তো ওই বাড়িতে ঝগড়া হতো, প্রায় ঝগড়া হতো। তো সে কি করতো, সে ভাবছিল এখানে থাকবে না সে, তো এই পার থেকে ওই পারে ভবানন্দ মজুমদারের বাড়িতে যাবে। তো যার জন্য সে অবশ্যই নদী দিয়ে পার হতে হবে। নদী দিয়ে পার হতে গেলে তো অবশ্যই নৌকা করে যেতে হবে। তো নৌকা ঘাটে নৌকার যে মাঝি ছিল, সে ছিল ঈশ্বরী পাটনে। তো তাকে গিয়ে বললো আর কি, যে আমাকে পার করিয়ে দিতে পারবে? তো সে বলল যে এত একা একটা কুলবধূকে সে পার করে দিতে পারবে না পরিচয় ছাড়া। তো এই পরিচয় দিতে গিয়ে সে তার স্বামীর নামও নিয়েছিল, এটা কবিতার মধ্যে আমরা পেয়েছিলাম। কেমন? তো যাক, এরকম নদী দিয়ে কোনো মতে লাস্টে রাজি হয়ে রাজি করিয়ে তাকে নিয়ে ঈশ্বরী পাটনীকে রাজি করিয়ে ঈশ্বরী পাটনী তাকে নিয়ে গেল। তারপর মাঝপথে এবার তো এটা অনেক ঘটনা ঘটলো, যে অন্নপূর্ণার পাটা জন্মতে ছিল। তো সে বললো যে মা, পাটা উঠিয়ে নাও, না হলে কুমিরে খেয়ে নেবে।
বা যে একটা কোশ্চেন আসতে পারে যে এরকম অন্নপূর্ণা এসির পাটানি এই কবিতার মধ্যে কোন নদীর উল্লেখ আছে, কোন জলপ্রাণীর কথা বলা হয়েছে, তারপর নদীতে কি ফুল ফুটেছিল, এরকম কোশ্চেন আসবে। এগুলি পড়লে তোমরা পাবে, আমার সাজেশনটাকে নিবে অবশ্যই পাবে, ঠিক আছে। তো তারপরে যেমন লাস্টে শেষে যে অন্নপূর্ণেশ্বর পাটনি এই কবিতাতে অন্নপূর্ণাকে নিয়ে যে দিয়েছে পাটনি, তো পাটনিকে বলেছে যে তুমি তার বিনিময়ে কি চাও। সে বলেছে সে কিন্তু বুঝতে পেরেছিল যে অন্নপূর্ণা দেবতা, ঠিক আছে। যখন সে সেউতিতে পা রাখলো অন্নপূর্ণা এটা কিন্তু সোনায় পরিণত হয়ে গেল, তখন সে বুঝতে পারলো ঐশ্বর পাটনি যেটা একটা মানে সাক্ষাৎ যে এটা দেবী। তারপরেও দেবীও জেনেছে যে সে আমাকে চিনেছে। তারপরে সে অন্নপূর্ণা তাকে বলেছে যে মানে কি চাও বিনিময়ে। তো সে কিন্তু যেহেতু ভগবানের দেখা পেয়েছে, যা চায় তা পাবে। তারপরে সে এত বেশি কিছু না আছে, শুধু এটা চাইলো যে আমার সন্তান যাতে দুধে ভাতে থাকে। এই কথাটা শুনে কিন্তু মানে অন্নপূর্ণা একদম বুঝতে পেরেছে যে এটাই একদম সত্যিকারের মানে ভালো মানুষ, ঠিক আছে। তো এরকম আর কি, কেমন। তো এরকম প্রত্যেকটা বিষয় একটা একটা মানে কিছু একটা রয়েছে আর কি, যে মানে বুঝতে গেলে আর কি, কেমন। তো অন্নপূর্ণেশ্বরী পাটনি এতটুকু মানে এরকম যেমন পরিচয়, যেমন হাট, একদম দূরে দূরে গ্রাম 10-12 খানা জায়গা নিয়ে একটা মানে গ্রামের মাঝখানে একটা হাট, সেখানে সকালে ঝাঁট পড়ে না, সন্ধ্যা মানে তারপর এমন সুন্দর করে রয়েছে। কবিতাটা পড়লে খুব ভালো করে বুঝতে পারবে আর কি তোমরা। তো সামান্য পারতো না এখানে আকাশ নীল, এখানে যেমন এগুলি বোঝা রয়েছে, যেমন এখানে আকাশ নীল, এটাও একদম জীবনানন্দ দাশের খুব একটা সুন্দর একটা কবিতা। তো এখানে আকাশ নীল আর কি, কেমন। তো এই মানে আকাশটা নীল, এখানে নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল রয়েছে, তারপর আকন্দ ফুল মানে গুঞ্জরণ করে। তারপর এখানে আকাশ নীল এই কবিতার মধ্যে আমরা দুইটা কাব্যগ্রন্থের নাম পাই, মনসামঙ্গল কাব্যগ্রন্থ, ঠিক আছে। তো এবং চন্ডিকা মঙ্গল কাব্যগ্রন্থ। তো মনসা মঙ্গলের মধ্যে আমরা কাকে পাই, বেহুলাকে পাই, লক্ষ্মীন্দরকে পাই, চাঁদ সদাগরকে পাই। তো তারপরে চন্ডিকা মঙ্গল কাব্যের মধ্যে আমরা মানে যা যা চরিত্র পাই সবগুলো এখানে রয়েছে, ঠিক আছে। তো আজকে আমি মূলত আমি যে বিষয়গুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব সেগুলি মানে দেখো, আমি যদি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করি, যেমন সোজা বেড়ার কথা বলতে গেলে একদম সোজা। যেমন বেড়া মানে একটা মেন একজন ব্যক্তি ছিল, তার নাম অনন্ত হাতি। তার দুটো সন্তান ছিল, ঠিক আছে। তো গোবর্ধন ও জনার্দন। তো দুজনের আলাদা পরিবার ছিল। তারপরে অনন্ত হাতি মারা যাওয়ার পরে তাদের বাড়িতে ভাগাভাগ নিয়ে সমস্যা হচ্ছিল। তো শেষে বাড়িটা ভাগ হয়েছে, শালিশদের বাড়াসে বাড়িতে মাঝখানে একটা বেড়া দিয়ে ভাগ করে দিয়েছে। দুই পরিবার থাকে। তো এক পরিবারে একটা বিড়াল আর পরিবারে গিয়ে মাছ একটা খাওয়ার পরে ওই পরিবারের কেউ তাকে মানে বিলাটাকে হত্যা করেছিল আর কি। তো এই নিয়ে ঝগড়া বেড়েছিল। এরকম একটা মানে একটা সুন্দর একটা গ্রামাঞ্চলের আমাদের গ্রাম্য পরিবেশের একটা মানে একটা সংসারের কাহিনী নিয়ে এই বেড়া গল্পটা রচিত হয়েছে। তো বেড়া গল্পের নাম বেড়া হয়েছে কারণ এই গল্পটার মধ্যে যে একটা পরিবারকে নিয়ে এই পরিবারের দুই ভাইয়ের বাড়ির মাঝখানে একটা বেড়া দেওয়া হয়েছে, যেটা অনেক বছর ধরে রয়েছে, ঠিক আছে। এই জন্য এই গল্পের নাম এই মানে ছোট গল্পের নাম হয়েছে বেড়া আর কি, কেমন। আর সুভা তো মানিকন্ঠের মেয়ে। তো সুভা 3টা মেয়ে, ঠিক আছে। তো মেয়েগুলি সুভাষিনী, সুকেশিনী, সুহাসিনী এরকম আর কি। তো এর মধ্যে সুভাকে নিয়ে সবাই চিন্তিত আছিল আর কি। এরকম একটা মানে এটা সুভা গল্পটা অ্যাকচুয়ালি মানে ক্লাস 10 এর তোমাদেরকে এই যে বলি গল্পটা রয়েছে না, ইংলিশের বলির মতো কিছুটা মিলে, ঠিক আছে। তো যাই হোক, রেবটামরা ডম্বুর এটা বলতে গেলে তো একদম সোজা। আমাদের উদয়পুর রয়েছে না, তো উদয়পুরের থেকে অমরপুর যে আমরা ডম্বুর যে আমরা একটা মানে খুব সুন্দর একটা লেক আমরা দেখতে জানি অনেকে, এই ডম্বুর এবং ডম্বুর যেটা হচ্ছে দেবতামুরা। তো এই দুইটাকে কেন্দ্র করেই এই গল্পটা। এখানে মূলত এই গল্পটার মধ্যে আমরা পাই যে দেবতামুরা গল্পটার মধ্যে যে বড় বড় রয়েছে, এখানে দেবদেবী মূর্তি খোদিত রয়েছে, এটার ইতিহাস, তারপর এগুলি নিয়ে আমরা পাই আর কি। এতটুকু সিংহের দেশ বা নতুনদা এটা এগুলো এক একটা গল্পের কথা ভাবলে আমার এত সোজা যদি বুঝতে মানে পারো আর কি, বিদ্যা বিশ্বাস করো কিতা কইতাম মানে এত সোজা যদি বুঝাইতাম যাই একটা একটা করে ধরে বুঝাইলে শুধু বুঝাইলেই তোমরা মানে লিখতে পারবে, আর কিছু লাগতো না। এত সেরা করে মানে বুঝার বিষয় আছে আমি বুঝাতে পারবো আর কি, ঠিক আছে। তো আজকে তো সম্ভব না, দাঁড়াও একটু, আজকে তো সম্ভব না এটা, ঠিক আছে। তো দেখো আজকে যেটা আলোচনা করার বিষয় সেটা হলো তোমাদের প্রথমে একটা জিনিস জানতে হবে যে তোমাদের গল্প কবিতা থেকে এক মানে এমসিকিউ আসবে যে উৎস গ্রন্থ এবং লেখকের নাম একটা আসবে। আমি রূপঙ্কর আমার কথা মিলিয়ে নিবা, পরীক্ষাতে তোমাদের এই 11টা থেকে লেখকের নাম এবং উৎস গ্রন্থ
এই দুইটার থেকে আসবে। তো তার জন্য দেখো তোমাদের মনে কনফিউশন থাকবে, এই জন্য আমি কি করেছি, একদম সুন্দর করে সিরিয়াল ধরে গল্প কবিতাগুলির নাম, লেখকের নাম, উৎস গ্রন্থের নাম সুন্দরভাবে লিখে দিয়েছি। তোমরা খাতা কলম বের করে নোট করে নিবা, একদম মাধ্যমিক পরীক্ষার জন্য মানে এগুলি কাজে লাগবে। মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত এগুলো সুন্দর করে রেখে দিবা, মানে এক জায়গার মধ্যে সবগুলি থাকলে কনফিউশন হবে না, ঠিক আছে? তোমাদের এগুলি কনফিউশন হবে, আমি জানি সিরিয়াসলি কনফিউশন হবে, এই জন্য আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। ত্রিপুরার মধ্যে কোথাও তুমি এত ফ্রিতে মানে কেউ এভাবে দেবে না, আমি যেভাবে দেওয়ার চেষ্টা করি সবাইকে। যে ফ্রিতে বলতে অবশ্যই সাজেশন যারা নেবে আমার থেকে, এগুলি আমার থেকে টাকা দিয়ে নিতে হবে। কিন্তু তোমরা বিশ্বাস করো, আমি সাজেশনগুলি অনেক যত রকম বাজারের মধ্যে সাজেশন বই থাকে না, এই প্রত্যেকটা সাজেশন বই আমি নিজের টাকা দিয়ে নিজে কিনেছি। বই রয়েছে আমার পার্সোনাল, আমি এমনিতে বাইক করা শান্তিবাজার এবং বেতাগা, এখানে আমি প্রাইভেট পড়াই সাউথ ত্রিপুরার মধ্যে আর কি, জায়গাগুলির মধ্যে আমি প্রাইভেট পড়াই পার্সোনালি আর কি, সবাইকে মানে অফলাইনে প্রাইভেট পড়াই। তো সবাইকে প্রাইভেট পড়ানোর পরেও যে টাইমটুকু থাকে আমার পার্সোনালি বা আরেকটি ব্যক্তিগত কাজ থাকে, ফ্যামিলি কাজ, ফ্যামিলি ওয়ার্ক, এগুলির বাদেও বা আমি অনেক টাইম দিয়ে কষ্ট করে সুন্দর করে টাইপিং করে কম্পিউটারে আমি সুন্দর করে সাজেশন রেডি করি, একদম এজ লাইক যেরকম পাবলিশার্সরা বই যারা রেডি করে তারা যেরকম এতান করে, তারা তো অনেক মানে তার টিম মেম্বার থাকে, কিন্তু আমার কেউ কোনো টিম মেম্বার নেই, আমি একাই সব টাইপিং করি, এডিট করি, সব পিডিএফ সব আমি নিজে করি। তো বিশ্বাস করো অবশ্যই মানে পরিশ্রম তো হয়, তাই না? তো এর কিছু বিনিময়ে আমি ত্রিপুরার মধ্যে যে বিভিন্ন টিচাররা রয়েছে, ত্রিপুরার প্রত্যেক প্রান্ত থেকে টিচাররা আমার থেকে সাজেশন নিয়ে যায়। বিশ্বাস করো প্রত্যেকদিন কত ফোন আসে, আমি সবার ফোন ধরতেও পারি না, মেসেজ রিপ্লাই দেওয়ার সময় পাই না। অনেকে ভাবে যে মানে, কিন্তু আমি একা মানুষ একটা কি করব, পড়াবো না সাজেশন রেডি করবো না কি মোবাইলে সবাই রিপ্লাই দেবো, এই জন্য একটু তোমরা নেগেটিভ ভাববা না আর কি, যে আমার অ্যাটিটিউড এরকম ভাববে না। আমি মানলাম আমার হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ, কিন্তু এটা আমাকে দোষী কোনো লাভ হবে না যদি ভাবো আর কি। তো এই জন্য কিন্তু সবাই ফোন তো যেহেতু নাম্বার দিচ্ছি, অবশ্যই তো রিপ্লাই দেওয়াটা আমার রেসপন্সিবিলিটি, দেবো অবশ্যই। আমি সব সাজেশন রেডি করি, তারপর অবশ্যই সবাইকে আমি রিপ্লাই দিব, ঠিক আছে? তো দেখো যেটা মানে বলতে চাইছি আর কি, যে আমি মানে কি বলতে যাচ্ছি আমার একটু মনে নাই। তো এই জন্য যেটা বলতে চাইছি যে মানে এই টাকাটা এই জন্য আসে আর কি, যে শাসনগুলো এত কষ্ট করে রেডি করি, তো তার বিনিময়ে তো 100-200 টাকা 300-400 এটা তো শাসনগুলির বিনিময়ে আমি চাইতেই পারি, ঠিক না? তো এটা তোমরাও ভাববা। আর একটা কথা মাথায় রাখবা, ফ্রিতে কোনো জিনিস দিবাও না নিবাও না কারোর থেকে, ঠিক আছে? ফ্রিতে কাউকে কোনো কিছু দিবাও না নিবাও না। এর কারণ হলো তুমি কারোকে মানে কাউরে ফ্রিতে কিছু দিলে যে নেবে, তো হেয়ার কাজও এটা খারাপ লাগবে, কারণ এটা হেয়ার ঋণী থাকবে। আর তাছাড়া আমি কারোর থেকে ফ্রিতে কিছু নিচ্ছি, তার মানে নিচ্ছি মানে কি, মানে এবার কোনো না কোনো সময় মানে যার থেকে নিচ্ছি, তো হ্যাঁ, তো কোনো না কোনো যদি দ্বন্দ্ব হয় সে বলে দেবে যে তোকে ফ্রিতে পড়িয়েছি আর তুই এই কাজটা করতে পারলি আমার সাথে, তো এটা বলে দেবে। কিন্তু তাছাড়া যার থেকে ফ্রিতে নিবা, হ্যাঁ কিন্তু তোমাকে না বললে অন্যকে বলবে যে আমি তাকে তো ফ্রিতে পড়াচ্ছি, আমার বেঁচে আমি 3-4 জনকে এমনিতে ফ্রিতে পড়াই, তারা গরিব, যে নামও বলা দেবে। তো দেখো তোমাকে ফ্রিতে পড়িয়ে সে তোমাকে দিয়ে অন্যের কাছে নাম কামাচ্ছে, তো কি দরকার একটা অন্যের কাছে ফ্রিতে কোনো কিছু চাওয়া, দরকার নাই। তুমি কারোর থেকে ফ্রিতে নিলে 10 দিন নিলে একদিনও সে বলে দেবে কিন্তু যে মানে ফ্রিতে পড়াই বা ফ্রিতে খাওয়াই, ফ্রিতে টাকা দিই বা ব্যাগ কিছু করি, তারপরে সে এমন করে বা এমন। তো দরকার নাই ভাই, কারোর থেকে নিবেও না দিবেও না, সবকিছু ট্রানজাকশনাল, কিছু দিলে কিছু পাবে, এটা মাথায় রাখবা। আমার থেকে শাসনগুলি মানে নিচ্ছ মানে কি, ভালো জিনিস নিচ্ছ মানে কি, অবশ্যই তো কিছু দেওয়া প্রয়োজন বা দেবে, এটা আর কি, কেমন? এটা মাথায় রাখবে অলওয়েজ। তো দেখো যেটা বলতে চাইছি যে মানে সুন্দর করে এটি দেন, যেমন অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি লিখেছে কে, ভারতচন্দ্র রায়গুণাকর, অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ, ঠিক আছে? এর প্রথম খণ্ড থেকে। তো 2 নম্বর পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুর, সেজ্যোতি কাব্যগ্রন্থ থেকে। তো 3 নম্বর হাট লিখেছে কে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মর্ষিকা কাব্যগ্রন্থ থেকে। সামান্য প্রার্থনা বিজন কৃষ্ণ চৌধুরী, জলপ্রপাতের কাছে নতজান, এই কাব্যগ্রন্থ থেকে। তারপর এখানে আকাশ নীল, জীবনানন্দ দাস, রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। তোমরা এখানে কমা কোশ্চেন দিবা, ঠিক আছে? এইভাবে দিবা, আমি তো দিই নাই আর কি, তো এটা বুঝে নিবা তোমরা, কেমন? তারপরে দস্যু কবলে লিখেছেন কে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজসিংহ উপন্যাসের 3য় খণ্ডে তৃতীয় পরিচ্ছদ থেকে। খণ্ড হলো 3য়, তো প্রত্যেক খণ্ডের মধ্যে অনেক পরিচ্ছদ থাকে না, প্রথম, দ্বিতীয়, তৃতীয় পরিচ্ছদ, এরকম 3য় খণ্ডে 2য়, 3য় পরিচ্ছদ থেকে এই দস্যু কবলে এটা নেওয়া হয়েছে। নতুন দা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস থেকে, এগুলি উপন্যাস কিন্তু, কেমন? রাজসিংহ উপন্যাস, শ্রীকান্ত উপন্যাস, কেমন? তারপর সিংহের দেশ
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় থেকে, দেবতমুরাও ডম্বুর সমরেন্দ্র চন্দ্র দেববর্মা লিখেছেন ত্রিপুরার স্মৃতি থেকে, ঠিক আছে, উপন্যাস থেকে বা কাব্যগ্রন্থ থেকে। সুভা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থের নাম গল্পগুচ্ছ, কেমন। তারপরে বেরা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি কাব্যগ্রন্থ থেকে। তো দেখো এবার আশা করি বুঝতে পারছো এই গল্প কবিতা থেকে তোমাদের এমসিকিউ 1 মান 2 মান 5 মান 4 মান মিলিয়ে তোমাদের টোটাল আসবে এতটুকু, মানে 44 নাম্বার আসবে এতটুকু, ঠিক আছে, বুঝতে পারছো, এই 44 নাম্বার আসবে। তো আর বাকি তোমাদের 36 নাম্বার আসবে তোমাদের গ্রামার থেকে, যেটা ইম্পর্টেন্ট বিষয়, বিশ্বাস করে ইম্পর্টেন্ট বিষয়। এই গল্প কবিতা গুলি আমি যেভাবে বলেছি তোমরা পড়লে বানিয়ে লিখতে পারবে, কিন্তু গ্রামার তো বানিয়ে লিখতে পারবে না, পারবে না, অবশ্যই পড়তে হবে। এই জন্য এই 36 নাম্বার তোমাদেরকে কিভাবে পেতে হবে সেটা আমি তোমাদেরকে বুঝাবো এখন, বিশ্বাস করো। দেখো যেমন যদি বলি সবার কার্য বিবরণী অথবা ভাব সম্প্রসারণ, দরকার নেই ভাব সম্প্রসারণের দিকে তাকানোর, সবার কার্য বিবরণী লিখে দিবা, 4 এ 4 পাবা। কিভাবে লিখবা? সহজ বিষয় একদম। প্রথমে যদি বিষয় তোমাদের আসে যে আসন্ন সরস্বতী পূজা উপলক্ষে সবার কার্য বিবরণী লিখো, ডাইরেক্টলি লিখবে প্রথমে যে আসন্ন সরস্বতী পূজা উপলক্ষে সবার কার্য বিবরণী, এইভাবে লিখে দাগ দিবা, এখানে এগুলো লিখবা, ঠিক আছে, বুঝতে পারছো। তারপরে এইখানে একটা লিখবা যে সভাক্রম, তারপর তারিখ, তারপর স্থান, তারপর সময়, 4টে জিনিস লিখতে পারবা, অবশ্যই লিখতে পারবা। সভাক্রম লিখবে 3 7 মানে হবে আর কি। সভাক্রম তারিখ একটা লিখে দিবা, যেদিন হবে ওই দিন তারিখটা লিখবা। স্থান লিখবা স্কুলের হলঘর, তারপর বিদ্যালয়ের হলঘর, তারপর সময় লিখবা দুপুর 11টা, ঠিক আছে, দুপুর না সকাল 11টা, বুঝতে পারছো। তো তারপরে এগুলি লিখবা। তারপরে এবার দ্বিতীয় পয়েন্ট লিখবা যে আলোচ্য সূচি, লিখবে কি আলোচ্য সূচি, কি কি আলোচনা হবে, কমিটি গঠন হবে, তারপর কাজের বন্টন হবে, ঠিক আছে। তো এরকম করে 4-5টা পয়েন্ট লিখবা, কমপ্লিট। তারপরে লিখবা যে সদস্যবৃন্দ 4-5-6 জন, যার নাম লিখে দিবে, আমার নামও লিখে দিবে, রূপঙ্কর দেবনাথ হবে। তারপরে লিখবা যে আলোচ্য সূচিতে যে 6টা পয়েন্ট লিখবা, যে কমিটি গঠন, তারপরে মানে কাজের বন্টন, এরকম করে এগুলিকে একটু বিস্তারিত ভাবে লিখবা। যে আজকের আলোচনাতে, আজকের সভাতে প্রথমে 4-5 জন নিয়ে এই নামগুলিকে নিয়ে তাদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হবে, শেষ। 2 নাম্বার লিখবা যে প্রত্যেক কমিটিদেরকে মানে কমিটির সদস্যদের মধ্যে বিভিন্ন কাজগুলিকে মানে দায়িত্ব অনুসারে বুঝিয়ে দেওয়া হবে সুন্দরভাবে, এইভাবে লিখবা, বানিয়ে লিখবা সম্পূর্ণ, আর কিছু লাগবে না, শেষ 4 দেবে। তাহলে কি প্রথমে যে টপিকটা আসবে টপিকের নামটা লিখবে, একটু ওয়েট, আমি ক্যামেরাটা হচ্ছে কি দেখি, ঠিক আছে। তো দেখো এই প্রথমে লিখবে যে নামটা লিখবে টপিকটা, তারপরে 4টা বিষয় লিখবে, সভাক্রম, তারিখ, স্থান, সময়, ঠিক আছে। তারপরে লিখবা যে আলোচ্য সূচি, কি কি আলোচনা হবে এগুলি লিখবা। তারপরে তোমরা লিখবা যে সদস্যবৃন্দ, কয়েকটা মানুষের নাম লিখবা। তারপরে লিখবা যে আলোচ্য সূচিতে যে 6-7টা পয়েন্ট লিখবা, যে কমিটি গঠন, কাজের বন্টন, এরকম করে সময় নির্ধারণ, সবগুলো মানে কাজের মানে বাজেটের মূল্য আর কি, কত টাকা খরচ হবে একটা হিসাব থাকবে, আনুমানিক ব্যয়, এরকম এগুলিকে বিস্তারিত ভাবে লিখবা, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে সবার কাজের বিবরণটা আশা করি কমপ্লিট। তোমরা আমার থেকে সাজেশনটা নিয়ে নিও, অবশ্যই সব সুন্দর করে পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে চিঠিটা অবশ্যই জানো তোমরা, যে চিঠি বলতে সংবাদপত্র সম্পাদকের কাছে চিঠি লিখো। তোমাদের এলাকাতে বিদ্যুতের অপচয় নিয়ে একটা আবেদনপত্র লিখো, ঠিক আছে, সুন্দর করে লিখবে। আমি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি একটা কমন এডিটোরিয়াল লেটার অর্থাৎ সংবাদপত্রের কাছে সম্পাদকের চিঠি মানে আমি দিয়েছি, ঠিক আছে। কিভাবে লিখবে, উপরে নিচে স্ট্রাকচারটা সেম থাকে, শুধু মাঝে জায়গাটার মধ্যে তোমরা লিখবা যদি আসে যে বিদ্যুতের অপচয় নিয়ে, তাহলে তোমরা লিখবে যে মানে আমাদের এলাকাতে বিদ্যুতের অপচয় এই বিষয়টি নিয়ে, এই বিষয়টি মানে বিদ্যুতের অপচয়ের এই সমস্যাটি মানে দ্রুত বাড়ছে, ঠিক আছে, প্রথমে লিখবা। তারপরে লিখবা যে আমরা এই সমস্যাটিতে দীর্ঘ 3-4 বছর ধরে ভুগে আসছি, ঠিক আছে। তো আমাদের এলাকাতে প্রায় জায়গাতেই বিদ্যুৎ অপচয় প্রতিনিয়ত হতে দেখা যাচ্ছে। বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে দিনের বেলাতেও লাইটগুলি মানে জ্বলতে দেখা যায়, যার ফলে অনেক বিদ্যুতের অপচয় হচ্ছে। তারপরে বিভিন্ন মানে অসৎ পরিবার রয়েছে যারা নাকি চুরি করে বিদ্যুৎ ব্যবহার করছে। তো যার ফলে এইসব ঘটনাগুলি আমরা স্থানীয় প্রশাসনের কাছে বহুবার আবেদন জানালেও কোনো ফল হয়নি,
তো এইভাবে পুলিশ প্রশাসন এই বিষয়ে পুরোপুরি নিষ্ক্রিয়। তো এবার লিখবে অতএব বিনীত প্রার্থনা যে আমরা গ্রামবাসীর পক্ষ থেকে এটা বলতে চাইছি যে আপনি যদি যদি কোনো প্রয়োজনীয় স্টেপ বা পদক্ষেপ নেন তাহলে আমরা খুবই কৃতজ্ঞ থাকবো। এভাবে তোমরা লিখে দিবা। যে বিষয়ে আসুক, বিদ্যুতের সমস্যা আসুক, তারপর রাস্তাঘাটের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আসুক, যান দুর্ঘটনা আসুক, বা রোড অ্যাক্সিডেন্ট, বা যেটাই আসুক, লোডশেডিং বা লোডশেডিং বারবার কারণ বিদ্যুৎ থাকছে না, এরকম যেটা আসুক তোমরা সুন্দর আমি যে বলছি একটু বানিয়ে লিখে দিও, কেমন? তারপরে চিঠি বুঝেছ বাগধারা 1 থেকে 60টা বাগধারা, এটা অরণ্য রেডন নিষ্ফল আবেদন, ঠিক আছে? তারপর অনেক রয়েছে না বাগধারাগুলি, এরকম অরণ্য রেডন নিষ্ফল আবেদন। পরীক্ষাতে আসবে যে এই অরণ্য নিধন, ঠিক আছে? এবার তোমরা ব্যাকেটে লিখবা যে নিষ্ফল আবেদন, ঠিক আছে? এবার একটা বাক্য রচনা লিখতে হবে, ঠিক আছে? তো এবার বানিয়ে লিখবা যে রূপঙ্ক স্যারের কাছে কিছু চাওয়া অরণ্য নিধন, বা রূপঙ্ক স্যারের কাছে কিছু চাওয়া অরণ্য নিধন, রূপঙ্ক স্যারের কাছে কিছু চাওয়া নিষ্ফল আবেদন, কোনো হবে না, এরকম আর কি, ঠিক আছে? জাস্ট এইরকম করে বাক্য রচনাটা তোমরা লিখবে আর কি, কেমন? তো এরকম এটা শিখতে হবে। তোমরা তো জানো কিভাবে লিখতে, আশা করি। তো বাগধারা 3 যাতে 3 পেতে পারো এটা। তারপরে প্রত্যয় নির্ণয়টা একটু দেখতে হবে তোমাদেরকে। জাস্ট এটা যদি না থাকে কারোর কাছে, এটা এজদাক সন্ধি বিচ্ছেদের মতো, ঠিক আছে? যেমন কর্তব্য, ক্রিযোক্তব্য, এরকম প্রত্যয় বলতে অনেকে প্রবলেম থাকে যে যেরকম এরকম আসবে প্রত্যয় নির্ণয় করো, ঠিক আছে? যেমন কর্তব্য তোমরা লিখবে যে ক্রি যোগ তব্য, শেষ। মোটামুটি সন্ধি বিচ্ছেদের মতো করে তোমাদের মুখস্থ শিখতে হবে, কেমন? প্রত্যয় 3 নাম্বার আসবে। তারপর অর্থের পার্থক্য আর কি, যেমন দুইটা অর্থ দেখতে সেম লাগবে, যেমন দিন, এরকম আর কি। যেমন দিন আর দিন, যেমন দিন অর্থ দিবস, আবার দিন অর্থ দরিদ্র, এরকম আসতে পারে আর কি। দুইটার মিনিং দুই রকম না, সাপোজ জাস্ট বুঝালাম, এরকম অর্থের পার্থক্য তোমাদের বইতে রয়েছে, আমাদের শাসনে পেয়ে যাবে, অবশ্যই তো পাবে, ঠিক না? এরকম, ঠিক আছে? তো এগুলো একটু সিলেক্টেড কমন ভাবে পড়লে হয়, এগুলোর জন্য টেনশন করার কোনো প্রয়োজন নেই। সবার কার্যবিবরণী বুঝতে পেরেছ, চিঠি বুঝতে পেরেছ, বাক্য বুঝতে পেরেছ, প্রত্যয় বুঝতে পেরেছ, অর্থের পার্থক্য বুঝতে পেরেছ, ঠিক আছে? তারপর শুদ্ধরূপ সুন্দর করে শিখে নিবা, যেমন মধুসূদন, দুর্গা, তারপর কালিদাস, তারপরে এরকম করে তোমরা এগুলো শিখে নিবা, মেন বানানগুলি। তারপরে এগুলি অন্য ভুল বানান এগুলোর সাথে দিলেও কোনো সমস্যা নেই। যেমন মধুসূদন এরকম দেবে, ঠিক আছে? ম ধর সুকার মধুসূদন, ঠিক আছে? এরকম ম দুকার দন্ত সুকার দন্ত মধুসূদন, এরকম অনেকগুলো দাও। তোমরা যদি জানো যে এটা সঠিক, তাহলে সঠিকটা শিখো, তাহলে ভুল দেও কোনো সমস্যা নেই, সঠিকটা দাগ দিয়ে দিবে, এরকম আর কি, কেমন? তারপরে শব্দ ভান্ডার, শব্দের সদস্য বিভাগ, এরকম দেবে। যেমন পরীক্ষাতে দেবে যে চশমা, আনারস, কাকা, কাকাটা একসাথে না, আলাদা হবে, কাকা, জলটল, ঠিক আছে? এরকম। তো এগুলি একটু দেখে নিবা। যেমন জলটল এটা কোন শব্দ, ঠিক আছে? জলটল এটা হলো অনুকার শব্দ, অনুকার, ঠিক আছে? জলটল, তারপর অনেক থাকে না যে জলটল, এই ধরো বড় সড়ো, বর্ষা টর্ষা, আমরা অনেকে বলি না যে অনেকে নাম ধরে বলি না, এই বর্ষা টর্ষা, একটা সাথে আরেকটা বলে দিই না, জলটল, টলমল, কলটল, এমন বলে একটার সাথে আরেকটা বলে দিই না, এরকম। এগুলি হলো অনুকার শব্দ। তো এই যে কাকা, এগুলি হলো একটা সাউন্ড আর কি, শব্দ। কাকে ডাকি কাকা বলি, টাটা, তারপর জলেতে থরথর করে জল পড়ছে, থরথর। তো এগুলি হলো কোনো কিছু শব্দ আর কি, কেমন? বুঝতে পারছো? তারপর আনারস এটা কোন শব্দ, চশমা এটা কোন শব্দ, বিদেশি শব্দ, পর্তুগিজ শব্দ, ফার্সি শব্দ, ফরাসি শব্দ, এরকম লিখতে হবে। তদ্ভব শব্দ, তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, এগুলি থেকে আসবে। যে ইম্পর্টেন্ট থেকে তোমরা শিখে নেবা যে অর্ধ তৎসম শব্দ কোনগুলি, তারপর তৎসম শব্দ কোনগুলি, তদ্ভব শব্দ কোনগুলি। যেমন তৎসম শব্দ কোনগুলি, তৎসম হচ্ছে সংস্কৃতের সমান, ঠিক আছে? তৎসম সমান, তৎ সংস্কৃত, সংস্কৃতের সমান শব্দগুলি তৎসম শব্দ। হস্ত, মস্তক,
তারপরে চন্দ্র, ঠিক আছে, এগুলি হলো তৎসম শব্দ। তো তৎসম থেকে তদ্ভব শব্দ আসে। তো হস্ত থেকে হাত হবে, হস্ত তৎসম হলে হাতটা হবে তদ্ভব শব্দ, ঠিক আছে। তো এরকম আর কি, মানে হাত, পা, চোখ এগুলি হলো তদ্ভব শব্দ। আর তৎসম মানে এগুলি সংস্কৃত রিলেটেড শব্দগুলি, হস্ত, মস্তক, চন্দ্র এগুলি হলো তৎসম শব্দ, বুঝতে পারছো? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, তারপর ফরাসি, ফার্সি, পর্তুগিজ, তারপরে এই দবনাত্য শব্দ, যেমন দবনাত্যকে বলেছি না, কাকা, টাটা, ঝনঝন, ভনভন এগুলি, কেমন? তারপর টলমল এগুলি হলো এই অনুকার শব্দ, কেমন বলেছি, বুঝতে পারছো আশা করি। তো এগুলি হলো শব্দ ভান্ডার, কেমন? তারপর সমাস, সমাস তোমাদের শিখতে হবে। সমাস মানে প্রধানত কয় রকম, অনেক বইতে অনেক রকম থাকে, 6 রকম, 7 রকম, 8 রকম, অনেক বই। তারপর দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ভাব, তারপর নিত্য সমাস, অবশ্যই অনেক রকম রয়েছে। বাক্যাশ্রয়ী সমাস থাকে। তো তোমাদেরকে মেনলি পড়তে হবে যে কর্মধারয়, সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, মধ্যলোপী কর্মধারয় সমাজের মধ্যে উপমান, উপমিত, রূপক। রূপক মানে কি, রূপঙ্ক থেকে রূপক, এগুলো একটু মিল থাকে না আমার নামটার সাথে? আচ্ছা যাক, রূপক মানে মানে রূপ থাকবে আর কি, মন মাঝি, মন রূপ মাঝি, দিল দরিয়া, দিল রূপ দরিয়া। তারপরে এগুলো হলো রূপক কর্মধারয়, রূপ থাকলে রূপক কর্মধারয়। তারপরে বেপিয়া হলো ব্যক্তি তৎপুরুষ সমাজ, চিরকাল বেপিয়া, স্থায়ী, চিরস্থায়ী, চিরসুখী, চিরকাল বেপিয়া সুখী, এরকম আর কি, কেমন? এগুলি রয়েছে সমাস, একটু শিখতে হবে তোমাদেরকে, কেমন? তো সমাস, মেনলি সমাস বিষয়টা হলো, তোমরা যদি একটা রাবারকে, যে কোনো একটা রাবার আর কি, ঠিক আছে, আমরা অনেক টাকাকে পেঁচে রাখার জন্য রাবার ধরি না, এরকম রাবার ধরো, একটা রাবারকে এমনি, রাবারকে ধরার পরে এগুলি টান দিবে রাবারকে, এটা অনেক বড় হয়ে যায় না? তো আবার ছেড়ে দিলে এটা ছোট হয়ে যায় না? তো এটা রাবার তো রাবারে থাকলো, এটার কি কোনো পার্থক্য হলো? পার্থক্য হলো না তো। এরকম সমাসও সেম, ঠিক আছে। মানে সমাসটা হলো একটা ব্যাস বাক্য থাকবে, একটা ব্যাস বাক্য থাকবে। তো ব্যাস বাক্য থাকবে, এটাকে আমরা সমাস, এই ব্যাস বাক্য আর সমাস সেম কথা, ঠিক আছে। ব্যাস বাক্য হলো একটা বড় বাক্য থাকবে, কেমন? যেমন সিংহ চিহ্নিত আসন, ছোট করে লিখবা যে সিংহাসন, দুইটার মিনিং সেম, মানে বড় রাবার সেম, রাবার বা রাবার যাই কই, বড় রাবারটা সেম, ছোট রাবারটা সেম। ছোট রাবারটা হলো মানে প্রকৃত যেটা রূপ, আমরা যেটাকে রাবার বলি, ছোট রাবার, এটা হলো সমাস। মানে আমরা কি বলি, আমরা কি বলি যে সিংহ চিহ্নিত আসন, এটাকে বলি না, আমরা বলি যে সিংহাসন, এরকম আর কি। বড় বাক্যটাকে এই সিংহ চিহ্নিত আসন, এই বড় বাক্যটাকে আমরা ছোট করে বলি যে সিংহাসন। এই ব্যাস বাক্য, ব্যাস বাক্য থেকে সিংহাসন, অনেকগুলি পদকে, অর্থপূর্ণ অনেকগুলি পদকে একসাথে মিলিয়ে যে মানে শব্দে আমরা উচ্চারণ করি তাকে সমাস বলি, সমাস বলি, ঠিক আছে। তো সিংহ চিহ্নিত আসন, তো এই প্রথমটাকে বলবো পূর্বপদ, শেষেরটাকে বলবো পরপদ, পরপদ বা উত্তরপদ। এগুলি ট্যাটের সিলেবাস, মানে ট্যাটের ক্ষেত্রে এইভাবে লাগবে আর কি, যে পরপদ কোনটি, উত্তরপদ কোনটি, কোন সমাসে কোন পদে প্রাধান্য বেশি দেখা যায়, ঠিক আছে। যে মানে কর্মধারয়, দ্বিগু সমাসগুলিতে মানে উত্তর পদে প্রাধান্য দেখা যায়, এরকম এগুলি সূত্র রয়েছে, এগুলি পরবর্তী সময়গুলি তোমাদের পরীক্ষা ক্লাস 10 এর জন্য এগুলি লাগবে না, কেমন? বা স্কুল লেভেলের ছাত্রছাত্রীর জন্য এগুলি লাগবে না, তোমাদের আসবে যে এরকম একটা দেবে সিংহাসন, এগুলিকে ব্যাস বাক্য সহ সমাস লিখো। ব্যাস বাক্য মানে এটাও লিখতে হবে, সাথে এটা কোন সমাস এটাও লিখতে হবে, ঠিক আছে। কর্মধারয় না দ্বিগু না তৎপুরুষ, এরকম করে, কেমন? তো আশা করি এরকম আর কি। তো সমাসটা একটু শিখতে হবে, বুঝতে পারছো? তো দেখো, সন্ধি, সন্ধির সাথে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন আসবে, তো এটা লাগবে না, এটা সন্ধিটা দেখে নিবা তোমরা। তোমাদের টেক্সট বুক রয়েছে না, পারোর প্রশ্নের নোট বা অনেক নোট থাকে না, নোটের প্রত্যেক গল্প কবিতার পিছনে ছোট ছোট থাকে, ঠিক আছে। অন্নপূর্ণেশ্বরী পাঠনের এই কবিতা রিলেটেড কিছু মানে সন্ধি বিচ্ছেদ রিলেটেড শব্দ থাকবে নোটের মধ্যে, এগুলি থেকে আসবে। এগুলি এগুলি অনেক থাকে না, পাঠ্যাংশের ব্যাকরণ, সাধারণ ব্যাকরণ, এগুলি হলো সাধারণ ব্যাকরণ, কিন্তু এটা হলো পাঠ্যাংশের ব্যাকরণ, সন্ধি বিচ্ছেদটা, ঠিক আছে। এটা 6 নাম্বার, 6 নাম্বার 6 পেতে হবে তোমাদেরকে। তো আশা করি এতটুকুই, তাহলে সন্ধিটা বুঝতে পারছো।
মানে একদম সুন্দর করে সন্ধি বিদ্যালয় বিদ্যা যোগালয় এরকম যথাষ্ঠ যথাযোগিষ্ট। তো সন্ধি সমাস শব্দভাণ্ডার শুদ্ধরূপ অর্থের পার্থক্য অর্থের পার্থক্য প্রত্যয় বাগধারা চিঠি সবার কার্যবিবরণ এগুলি হলো গ্রামার থেকে আসবে। কেমন? আশা করি আজকে এই ভিডিওতে তোমরা মিনিমাম কিছুটা একটা আইডিয়া পেয়েছ। তো যদি চাও যে কেউ যদি আমার সাথে যোগাযোগ করবে 9612261677 এতক্ষণ অবধি মানে নাম্বারটা লিখে দিয়েছি, এই এতটুকু অবধি যারা আমাকে দেখেছো এতক্ষণ তোমরাই একমাত্র আমাকে ভালোবাসো, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো। মাঝপথে যারা মাঝপথে ভিডিওর মাঝপথে যারা অর্ধেক অর্ধেক কেটে দিয়ে স্কিপ করে চলে গিয়েছো, মানে অনেকে ভেবেছো যে এত বকবকানি শুনতে ভালো লাগছে না, যারা চলে গেছে তারা কিন্তু আমাকে ভালো পায় না। কিন্তু এতক্ষণ অবধি যারা 3-4 জন যারা এখন অবধি ভিডিওতে দেখছো তোমরাই আমাকে প্রকৃত ভালোবাসো, এবং তোমাদের এই ভালোবাসার জন্যই আমি প্রতিনিয়ত ভিডিও করে যাব। তোমাদের কি চাহিদা কি ডিমান্ড কমেন্টের মাধ্যমে জানাবা, এতটুকুই যথেষ্ট। ঠিক আছে? তো এতক্ষণ তো আমি ছিলাম, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ অবধি ভিডিও দেখেছো। ঠিক আছে? সো কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে জানাবা। আজকের জন্য টাটা।